সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরও একটি নতুন পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। এবারের পর্বে দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ নবম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে যে গাণিতিক সমস্যাগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে সেই সমস্যাগুলো আমি একটা পর্বে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই পর্বটার উদ্দেশ্য হচ্ছে গাণিতিক প্রবলেমগুলো যদি তুমি বুঝে সমাধান করো তাহলে এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল যেই প্রবলেমই আসুক না কেন তা তুমি বুঝতে পারবে, সমাধান করতে পারবে। তাহলে এই পর্বে আমরা দুটো কাজ করব। একটা হচ্ছে এই অধ্যায়ের সূত্রগুলো সবগুলো ব্যাখ্যা করে দিয়ে যাব, অর্থাৎ সূত্র কি কি আছে এবং কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। সেকেন্ড কাজ হচ্ছে এখানে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেওয়া আছে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সহজ ব্যাখ্যা সহ সমাধান করে দেব। তাহলে প্রথমে চলো আমরা সূত্রগুলো দেখে আসি যে এই অধ্যায়ে বা এই অধ্যায়ে কি কি সূত্র আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে। দেখো আমাদের এইখানে যে সূত্রগুলো আছে সেই সূত্র হচ্ছে, আমি সবগুলো সূত্রকে একটা পেজের মধ্যে সুন্দর করে তোমাদের জন্য লিখে রাখছি। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশটও নিয়ে রেখে দিতে পারো, আমার চেহারা সহই নাও। তাহলে দেখো এখানে আমাদের কি কি সূত্র আছে। প্রথম আছে আলফা সমান L2 - L1 বাই L1 × T2 - T1। কোনটা দ্বারা কি বোঝানো হয়? আলফা দ্বারা বোঝানো হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। এই যে পাশে আমি ব্র্যাকেট দিয়ে আবার তাদের এককগুলো লিখে দিয়েছি। দৈর্ঘ্য প্রসারণ সহগের এসআই একক হচ্ছে পার কেলভিন। L2 মানে হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য, একক কি হবে? মিটার। L1 মানে হচ্ছে আদি দৈর্ঘ্য, একক হবে মিটার। T2 মানে হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা, একক হবে কেলভিন। T1 মানে হলো আদি তাপমাত্রা, যার একক হবে কেলভিন। তারপরে আছে বিটা। বিটা মানে কি? ক্ষেত্র প্রসারণ সহগ, একক কি? পার কেলভিন। এই যে বিটা সমান সূত্রটা কি? A2 - A1 বাই A1 × T2 - T1। A2 মানে হচ্ছে চূড়ান্ত ক্ষেত্রফল, যার একক হচ্ছে বর্গমিটার, এবং A1 মানে আদি ক্ষেত্রফল, যার একক হচ্ছে বর্গমিটার। T2 T1 এর পরিচয় আগে দেয়া আছে। তারপরে 3 নম্বর সূত্রটাতে দেখো গামা সমান V2 - V1 বাই V1 × T2 - T1, যেখানে গামা বলতে বোঝানো হয় আয়তন প্রসারণ সহগকে, যার একক হলো পার কেলভিন। অন্যদিকে V2 বলতে বোঝানো হয় চূড়ান্ত আয়তন, যার একক হচ্ছে ঘনমিটার, এবং V1 বলতে আদি আয়তন, যার একক হচ্ছে ঘনমিটার। তারপরে 4 নম্বর সূত্রটাতে Q সমান MS T2 - T1, যেখানে M বলতে বোঝানো হবে ভরকে, S বলতে বোঝানো হবে আপেক্ষিক তাপকে, যার একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। T2 - T1 এর পরিচয়টা আগে দেয়া হয়েছে। আর কিউ এর পরিচয় হচ্ছে তাপ, কিউ দ্বারা বোঝানো হয়ে থাকে তাপ, যার একক হচ্ছে আবার জুল। তারপর অন্যদিকে সি মানে থার্মাল ক্যাপাসিটি বা তাপ ধারণ ক্ষমতা, যার একক হলো জুল পার কেলভিন। তোমাদের বইয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে এই এককটা ভুল দেয়া আছে, সুতরাং এটা কারেকশন করে নিবা, জুল পার কেলভিন। তাহলে এই অধ্যায়ে আমার এই কয়টা সূত্র প্রয়োজন এবং সূত্রের কোনটা দ্বারা কি বোঝানো হয় সেটাও আমি একটা পেজে সুন্দর করে তোমাদের জন্য নোট ডাউন করে দিয়েছি। তোমরা চাইলে খাতায় লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো চলো এবার আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাই। আমরা প্রথম যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা পাচ্ছি সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা এখানে দেয়া আছে। খেয়াল করো কি বলা আছে। এখানে বলা হলো 290 কেলভিন তাপমাত্রায় থাকা একটি 10 মিটার দৈর্ঘ্যের ধাতব তারকে রোদে ফেলে রাখায় এর তাপমাত্রা 325 কেলভিন হলো। এখন তারের দৈর্ঘ্য কত? তারের দৈর্ঘ্য মানে হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য কত সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমাদের কাছে গিভেন ডেটা কি কি বা দেওয়া আছে কি কি সেটা আমরা সুন্দর করে আগে একটা জায়গায় নোট করে রাখি। যে আমাদের কাছে দেওয়া আছে কি কি দেওয়া আছে, এই যে আদি তাপমাত্রা যেটাকে আমরা বলেছি T1 দ্বারা প্রকাশ করব, T1 সমান আদি তাপমাত্রা, সেটা আমাদের কাছে বলা আছে 290 কেলভিন। আর T2 মানে চূড়ান্ত তাপমাত্রা, যেটা আমাদের কাছে বলা আছে 325 কেলভিন। তারপরে আমাদের কাছে এই যে তাপমাত্রায় থাকা একটি 10 মিটার দৈর্ঘ্যের ধাতব তারকে, 10 মিটার দৈর্ঘ্যের ধাতব তারকে রোদে ফেলা হয়েছে। তার মানে শুরুতে তার দৈর্ঘ্য ছিল কত? 10 মিটার। তাহলে আদি দৈর্ঘ্য যেটাকে আমরা L1 দ্বারা প্রকাশ করতাম, L1 এর মান বলা আছে 10 মিটার। এবং আমাদের কাছে তারের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা দেখেছিলাম আলফা দ্বারা প্রকাশ করা হয়। আলফা সমান আমাদের কাছে বলা আছে 23 × 10⁻⁶ পার কেলভিন। এই জায়গাটাতে 106⁻⁻6 না, এখানে হবে 10⁻⁻6 বা 10⁻⁶, যেটা আমি এখানে লিখে রেখেছি। তাহলে এই তথ্যগুলো আমার কাছে দেয়া আছে। আমার কাছে বলা হলো এখন তারের দৈর্ঘ্য কত, অর্থাৎ তাপমাত্রা যখন 290 থেকে 325 হবে তখন তার দৈর্ঘ্য কত সেটা আমাদের কাছে বের করতে বলা হয়েছে। তার মানে চূড়ান্ত দৈর্ঘ্য যেটাকে আমরা বলেছি হচ্ছে L2 সমান কি সেটা আমাদের কাছে বের করতে বলা হয়েছে। তো আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র জানি, আলফা সমান L2 - L1 বাই L1 × T2 -
T1। আমাদের উদ্দেশ্য হচ্ছে L2 বের করা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি L2 মাইনাস L1 সমান আলফা L1 T2 মাইনাস T1। তারপরে আমরা L2টাকে ঠিক রেখে L1কে এই পাশে নিয়ে গেলে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেল L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। এরপর দেখো আমরা এখান থেকে কি করতে পারি, L1কে কমন নিয়ে ফেলতে পারি। তাহলে L1কে যদি কমন নিই, এখানে থাকবে শুধুমাত্র 1, এখানে থাকবে আলফা, আর যেহেতু কমন নিয়েছি তাই যেহেতু দুইটা ফার্স্ট ব্র্যাকেট হবে, তাহলে একটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে এটাকে সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দিলাম। তাহলে আলফা এখান থেকে L1 কমন চলে গেছে, আর ভেতরে থাকতেছে T2 মাইনাস T1। এবার আমরা জাস্ট হচ্ছে ইউনিট ভ্যালুগুলা বসিয়ে দিব। এই যে দেখো L1 এর মান আমাদের কাছে বলা ছিল, L1 এর মান হচ্ছে কত, 10 মিটার। তাহলে L1 হচ্ছে 10, 1 প্লাস আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ যেটা আমাদের কাছে বলা আছে কত, 23 × 10⁻⁶। তারপরে T2 এর মান কত দেয়া আছে, T2 এর মান দেয়া আছে 325 কেলভিন, আর মাইনাস T1 এর মান দেয়া আছে 290। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এবার L2টা পেয়ে যাব। দেখি আমরা ক্যালকুলেশন করে L2 কত পাই, 10.00805 মিটার। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে আমরা আমাদের বইয়ে যে প্রথম উদাহরণটা দেয়া আছে সেটা তোমাদের সামনে সমাধান করে দেখিয়েছি। দেখো সেকেন্ড ম্যাথে কি বলা হয়েছে, 275 কেলভিন তাপমাত্রায় থাকা একটি 5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার ধাতব পাতকে, কেমন বলা হয়েছে, বর্গাকার। বর্গাকার মানে কি, তার দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সমান, অর্থাৎ দুইটার মানই হলো 5 সেন্টিমিটার করে। 275 কেলভিন তাপমাত্রায় থাকা একটি 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ধাতব পাতকে উত্তপ্ত করায় এর তাপমাত্রা হলো 350 কেলভিন। তাহলে শুরুতে তাপমাত্রা ছিল 275 কেলভিন, উত্তপ্ত করায় তাপমাত্রা হয়ে গেল কত, 350 কেলভিন। এখন পাতটির ক্ষেত্রফল কতটুকু বাড়াবে, অর্থাৎ ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে সেটা আমাদের কাছে বের করতে বলা হয়েছে, আর আমাদের কাছে পাতের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগটা বলা আছে। তাহলে চলো আগের মতোই আমরা এখানে কি কি ডেটা দেয়া আছে সেই ডেটাগুলো আমরা লিখে রাখি। দেওয়া আছে ইনিশিয়াল টেম্পারেচার বা শুরুর তাপমাত্রা, সেটা হলো T1 সমান কত, 275 কেলভিন। তারপরে তাপমাত্রা কত হলো T2, ফাইনাল টেম্পারেচার সেটা হলো 350 কেলভিন। এটা হলো ফাইনাল টেম্পারেচার। তারপরে দেখো এখানে দৈর্ঘ্য কত বলা আছে, 5 সেন্টিমিটার বলা আছে, 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে শুরুতে দৈর্ঘ্য বলা আছে 5 সেন্টিমিটার, তাহলে শুরুতে ক্ষেত্রফল কত হবে বলতো, যেহেতু বর্গাকার কোনো কিছুর ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তাহলে বাহু যেহেতু 5 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, 5 স্কয়ার। 5 স্কয়ার মানে কত, 25 বর্গ সেন্টিমিটার, 25 বর্গ সেন্টিমিটার। তো বর্গ সেন্টিমিটারকে বর্গ মিটারে নিতে হলে কি করতে হয়, 10⁻⁴ দ্বারা গুণ করতে হয়, 10⁻⁴ দ্বারা গুণ করতে হয়। এটা হচ্ছে আমার বর্গ মিটারে নিতে হলে, বর্গ সেন্টিমিটারকে বর্গ মিটারে নিতে হলে 10⁻⁴ দ্বারা মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এইটা হচ্ছে আমার কি, শুরুর ক্ষেত্রফল। আর আমার কাছে কি দেয়া আছে, এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ দেয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান আমার কাছে বলা আছে 22 × 10⁻⁶ পার কেলভিন, 22 × 10⁻⁶ পার কেলভিন। তো আমরা জানি যদি আলফা দেয়া থাকে আমরা সেখান থেকে আয়তন প্রসারণ সহগ অর্থাৎ গামা বের করতে পারি, সেম ভাবে আমরা ক্ষেত্র প্রসারণ সহগ অর্থাৎ বিটা বের করতে পারি। আমরা জানি বিটা সমান হচ্ছে 2 আলফা, বিটা সমান কি, 2 আলফা। তাহলে এখানে আমরা লিখব বিটা সমান 2 আলফা, অর্থাৎ বিটা ইকুয়ালস টু 2 আলফা। তার মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে 2 দ্বারা গুণ করে দিব। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে কি হবে, 44 × 10⁻⁶ পার কেলভিন। তাহলে দেখো আমরা আমাদের সমস্ত ডেটা পেয়ে গেছি। এখন আমাদের উদ্দেশ্য কি, আমাদেরকে উদ্দেশ্য হচ্ছে কি বের করতে হবে, এখন পাতটির ক্ষেত্রফল কতটুকু বাড়বে, পাতটির ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কতটুকু সেটা বের করতে হবে, অর্থাৎ চূড়ান্ত ক্ষেত্রফল আর আদি ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য কত সেটা বের করতে হবে। আমি যদি বলি যে ধরো একটা জিনিসের দাম ছিল 10 টাকা, দুদিন পরের দাম হলো 12 টাকা, তোমাকে যদি বলি কত বৃদ্ধি পেয়েছে বা দাম কত বেড়েছে, তুমি কি করবা, 12 - 10, অর্থাৎ ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করলে যেটা, সেটাই হচ্ছে দাম বৃদ্ধির পরিমাণ। তাহলে এখানে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে সেটার মানে হচ্ছে আমাদের কাছে বের করতে হবে A2 মাইনাস হচ্ছে A1 সমান হোয়াট, এইটা আমাদের কাছে বের করতে হবে। তো এখন আমরা সূত্র জানি, সূত্রটা কি জানি, সূত্র হচ্ছে বিটা সমান A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1। এটা হচ্ছে আমাদের সূত্র। আমাদের উদ্দেশ্য কি বের করতে হবে, A2 মাইনাস A1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি A2 মাইনাস A1 সমান বিটা A1 T2 মাইনাস
T1। তো এখন দেখো এই যে A2 - A1 সমান আমাদের কি দাঁড়াচ্ছে, বিটা মানে হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগ কত, 44 × 10⁻⁶। A1 মানে শুরুর ক্ষেত্রফল, শুরুর ক্ষেত্রফল কত, 25 × 10⁻⁴ বর্গমিটার, 25 × 10⁻⁴ বর্গমিটার। তারপরে T2 মানে ফাইনাল টেম্পারেচার, ফাইনাল টেম্পারেচার হচ্ছে 350, আর T1 মানে ইনিশিয়াল টেম্পারেচার, সেটা হচ্ছে 275 কেলভিন। তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 8.25 × 10⁶, এককটা হবে বর্গমিটার। তো বর্গমিটারকে আমরা চাইলে বর্গ সেন্টিমিটারে নিয়ে যেতে পারি। বর্গমিটারকে বর্গ সেন্টিমিটারে কি করে নিতে হয়, এই যে আমরা এখানে দেখেছিলাম, বর্গ সেন্টিমিটারকে বর্গমিটারে নিতে হলে 10⁻⁴ দ্বারা গুণ করতে হয়। তাহলে অবশ্যই বর্গমিটারকে বর্গ সেন্টিমিটারে নিতে হলে 10⁴ দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা 10⁴ দ্বারা গুণ করি তাহলেই কিন্তু আমরা আমাদের বর্গ সেন্টিমিটারটা পেয়ে যাব, অর্থাৎ 0.0825 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। ওকে, তোমরা চাইলে পেজ সহ একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 3 নম্বর প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখি। 3 নম্বর প্রশ্নে আমাদের কাছে কি চেয়েছে বা কি বের করতে হবে। আমাদের এখানে বলা হলো সোনার ঘনত্ব 19.30 গ্রাম পার সিসি। গ্রাম পার সিসি মানে হচ্ছে গ্রাম পার ঘন সেন্টিমিটার, সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার। এর দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা আছে, খেয়াল করে, দৈর্ঘ্য প্রসারণ সহগ 14 × 10⁻⁶ ডিগ্রি পার সেলসিয়াস। এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ঘনত্ব কত হবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। T2 - T1 এর মান আমাকে বলে দিয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করি, এটা অনেকে আবার ভুল বুঝতে পারে। আমাকে এখানে বলে দিয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে। 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে মানে হচ্ছে, ধরো আগে ছিল টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস, এখন সেটা হবে 110 ডিগ্রি সেলসিয়াস, অথবা আগে ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, এখন সেটা হবে 120 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে 100, সেটা আসলে মূলত T2 - T1 এর মান। তাহলে আমার এখানে দেয়া আছে যে প্রদত্ত যে ডেটাগুলা আমার কাছে দেয়া আছে, তাপমাত্রা বৃদ্ধি, যেটাকে আমরা লিখে থাকি T2 - T1 সমান কত হবে, 100 ডিগ্রি সেলসিয়াস। এটাকে 100 ক্যালভিন লেখা যায়, অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে সেলসিয়াসে যে মান আসে ক্যালভিনেও সেই মান আসে। আমি তোমাদেরকে ছোট্ট করে একবার দেখিয়ে দিচ্ছি সেটা কি করে। ধরো কোথাও 10 ডিগ্রি সেলসিয়াস আছে, তোমরা কিন্তু এখন টেম্পারেচার কনভার্সন জানো, আমি এই অধ্যায় করানোর সময় কিন্তু হচ্ছে যে এগুলো ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখিয়েছি সমাধান সহ। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস দেয়া আছে, সেটাকে যদি আমরা ক্যালভিনে কনভার্ট করি তাহলে সেটা কত হবে আমাদের কাছে, 273 যোগ করতে হবে, অর্থাৎ 273 + 10 সমান হচ্ছে 283 ক্যালভিন। এটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসকে কনভার্ট করলে। তারপর এটার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যদি ধরো 20 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কত হবে, 273 প্লাস হচ্ছে 20, তার মানে 293 ক্যালভিন। তাহলে তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। এখানে কত হয়েছে, এখানেও দেখো 10 ক্যালভিন। অর্থাৎ যদি তাপমাত্রার পার্থক্য হয় তখন সেলসিয়াসে যে ভ্যালু আসে ক্যালভিনেও সেই একই ভ্যালু আসে। তো এখানে যেহেতু এটা T2 - T1 অর্থাৎ তাপমাত্রার পার্থক্য, তাই এখানে ডিগ্রি সেলসিয়াসে যে ভ্যালু ক্যালভিনেও সেই একই ভ্যালু হবে। তারপরে আমাদের কাছে দেয়া আছে শুরুতে ঘনত্ব বা সোনার ঘনত্ব, প্রথম দিকে যে ঘনত্ব ρ1 সমান কত বলা আছে, 19.3 গ্রাম পার সিসি, অর্থাৎ গ্রাম পার ঘন সেন্টিমিটার। তো গ্রাম পার ঘন সেন্টিমিটারকে আমরা কেজি পার ঘনমিটারে নিতে পারি। গ্রাম পার ঘন সেন্টিমিটারকে এসআই একক কেজি পার ঘনমিটারে নিতে পারি। সেটা নেয়ার সিস্টেম কি, 1000 দ্বারা গুণ করে দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রে হবে 19,300 কেজি পার ঘনমিটার, কেজি পার ঘনমিটার। যখন গ্রাম পার সিসি দেয়া ছিল অর্থাৎ গ্রাম পার ঘন সেন্টিমিটার, সেটাকে যদি আমরা কেজি পার ঘনমিটারে নিতে চাই তাহলে কি করতে হবে, 1000 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে এখানে কত পাবো, 19,300 কেজি পার ঘনমিটার। আর কি বলা আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে হচ্ছে আলফা। আলফা সমান কত বলা আছে, 14 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস। পার ডিগ্রি সেলসিয়াস যে কথা, পার ক্যালভিনও একই কথা, কারণ আমরা একটু আগে দেখিয়েছিলাম পার্থক্যের ক্ষেত্রে আমার এখানে যে ক্যালভিনে যে ভ্যালু আসে সেলসিয়াসও সেই একই ভ্যালু আসে। এটা দেয়া আছে, আমাদেরকে বের করতে হবে নতুন ঘনত্ব কত, অর্থাৎ ঘনত্ব, চূড়ান্ত ঘনত্ব কত হবে বা ρ2 কত হবে সেটা আমাদের কাছে বের করতে বলা হয়েছে। এখন আমি একটু ডেমোটা তোমাদেরকে একটু দেখাই কি হতে পারে। খেয়াল করো, আমি যদি ρ2 বের করতে চাই, ρ2 সমান হবে m/v2। ρ2 সমান হবে কি, m/v2। তাহলে আমার কাছে যদি m থাকে আর v2 থাকে তাহলেই কিন্তু আমি কি করতে পারবো,
আমি নতুন ঘনত্বটা বের করে ফেলতে পারবো। এখন ভর আগে যা ছিল এখনো তাই থাকবে, ভরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন আয়তন কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমার এই ম্যাথে প্রথম কাজ হচ্ছে চূড়ান্ত আয়তন কত সেটা বের করা। তাহলে চূড়ান্ত আয়তন যদি আমরা বের করতে চাই আমরা কোন সূত্রটা ব্যবহার করব? আমরা আয়তন প্রসারণ সহগের সূত্র জানি, গামা সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এটা হচ্ছে আয়তন প্রসারণ সহগের সূত্র। তাহলে আমরা এখান থেকে আয়তন প্রসারণ অর্থাৎ চূড়ান্ত আয়তন V2টা বের করতে পারি। তো আমরা এখান থেকে আমি আগের একটা অংশে A2 বের করে দেখিয়েছি, অর্থাৎ এখান থেকে আমরা V2 সমান লিখতে পারি V1 ইন্টু 1 প্লাস গামা T2 মাইনাস T1। আগের একটা অঙ্কে কিন্তু আমি এটা দেখিয়েছিলাম যে কিভাবে এটা হয়, আমি দরকার হলে তোমাদেরকে আরো একবার একটু দেখিয়ে দিয়েছি। এই যে দেখো এখান থেকে আমরা L2 সমান কি লিখেছিলাম, L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1। এখন জাস্ট এইখানে এই যে আলফা যেটা আছে, আলফার পরিবর্তে হচ্ছে কি গামা, আর L1 আর L2 এর পরিবর্তে হচ্ছে কি V1 আর V2। তাহলে আমরা এখান থেকে এখন V2টা বের করে ফেলতে পারি। V2টার সমান আমরা কি পাচ্ছি, V1 মানে হচ্ছে শুরুর আয়তন। শুরুর আয়তন কিন্তু আমাদের কাছে বলা ছিল না, তাহলে সেটা শুধুমাত্র V1ই থেকে যাক। তারপরে 1 প্লাস আমার কাছে গামা প্রয়োজন, গামা কিন্তু আমার কাছে বলা নাই, আমার কাছে কি আছে, আলফা বলা আছে। এবার আমরা এখান থেকে গামাটা বের করতে পারি। আমরা জানি গামা সমান হচ্ছে 3 আলফা। গামা সমান কি, গামা সমান হলো 3 আলফা। এগুলো কিন্তু ম্যাথমেটিক্যালি প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়েছিলাম। গামা এর মান আসতেছে 4.2 ইন্টু 10 ইনভার্স 5 পার কেলভিন। তাহলে এখান থেকে গামা এর মানটা বসিয়ে দিই। গামা হচ্ছে 4.2 ইন্টু 10 ইনভার্স 5। আর এই যে T2 মাইনাস T1, এই T2 মাইনাস T1 এর মান হচ্ছে 100। সেটা তোমাদেরকে একটু আগেও দেখিয়ে রেখেছিলাম। তাহলে এই মানটা হবে কত, 100। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে V2টা পেয়ে যাচ্ছি। আমরা V1টা পাচ্ছি, V2টা পাচ্ছি 1.0042 V1, অর্থাৎ চূড়ান্ত আয়তন কত সেটা আমরা পেয়ে যাচ্ছি। এবার আমরা আবার জানি শুরুতে আয়তন কত হবে বা শুরুতে ঘনত্ব, আবার ρ1 সমান হচ্ছে m বাই V1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m সমান কি, ρ1 আর হচ্ছে V1। এই যে m সমান হচ্ছে ρ1 V1, কারণ ρ ইকুয়ালস টু m বাই V ঘনত্বের সূত্রটা। তো এখান থেকে m সমান লেখা আছে ρ1 V1। তাপমাত্রা বৃদ্ধির পর ঘনত্ব, সেটাকে যদি আমরা ρ2 বলি, ρ2 সমান কি হবে, m ডিভাইডেড V2। এখন তোমরা সবাই জানো তাপমাত্রা বাড়ুক আর কমুক ভর কি পরিবর্তিত হতে পারবে, ভর কিন্তু পরিবর্তিত হতে পারবে না। তাহলে তাপমাত্রা বৃদ্ধির আগে যে ভর, তাপমাত্রা বৃদ্ধির পরেও তাই ভর থাকবে। তাহলে এই যে m এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে ρ1 V1। অন্যদিকে V2 তার জায়গায় ঠিক রয়ে গেল। তাহলে আমরা জাস্ট এখানে মানগুলো একটু বসিয়ে দিব। ρ2 সমান আমাদের দাঁড়াচ্ছে ρ1 যেটা আমরা পেয়েছিলাম কত, 19,300। শুরুতে আমরা বের করে রেখেছিলাম ঘনত্ব এসআই এককে। V1 আমাদের কাছে দেয়া ছিল না, V1ই রয়ে গেল। আর V2টা আমরা মাত্র ক্যালকুলেশন করে বের করেছি। এই যে V2টা আমরা কত পাচ্ছি, V2টা আমরা পাচ্ছি 1.0042 V1। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ এই যে V1 আর এই যে V1, এই দুটো কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে রেজাল্টটা কত পাওয়া যাচ্ছে, এখান থেকে আমাদের রেজাল্টটা পাওয়া যাচ্ছে 19,219.28 কেজি পার ঘনমিটার। তো এইটাকে যদি আবার আমরা গ্রাম পার সিসি বা গ্রাম পার ঘন সেন্টিমিটার নিতে চাই, দেখো গ্রাম পার ঘন সেন্টিমিটারকে কেজি পার ঘনমিটারে নিতে হলে আমাদেরকে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে কেজি পার ঘনমিটারকে গ্রাম পার সিসিতে নিতে হলে 1000 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে আমরা এই ভ্যালুটাকে 1000 দ্বারা জাস্ট ডিভাইড করে দিব। তখন আমরা কত পাবো, 19.22 গ্রাম পার সিসি। এটাই কিন্তু আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে খেয়াল করে দেখি আমরা আমাদের এখানে কি চেয়েছে। আমাদের কাছে বলেছিল সোনার ঘনত্ব 19.30 গ্রাম পার সিসি, এর দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে 14 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে ঘনত্ব কত হবে। আমাদের কাছে তাপমাত্রা বৃদ্ধি কত সেটা বলা আছে, শুরুতে ঘনত্ব আমাদের কাছে বলা আছে। আমরা যদি এইটাকে কেজি পার ঘনমিটার নিতে চাই তাহলে 1000 দ্বারা গুণ করব, এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ দেয়া আছে, তাকে 3 দ্বারা গুণ করলে আয়তন প্রসারণ সহগটা পেয়ে যাব। আমরা জানি গামা সমান V2 -
মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি ভি টু সমান ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা টি টু মাইনাস টি ওয়ান। এই লাইন থেকে এই লাইন কীভাবে হয়েছিল প্রথম ম্যাথ করার সময় সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তাহলে ভি টু সমান দাঁড়াচ্ছে ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস 4.2 ইন্টু টেন ইনভার্স 5 আর ইন্টু 100। এই যে গামায়ের মান এখান থেকে এনে বসিয়ে দিয়েছিলাম আর টি টু মাইনাস টি ওয়ানের মান এখান থেকে এসে বসিয়ে দিয়েছিলাম, তাহলে আমরা এখান থেকে ভি টু এর মানটা পেয়ে যাচ্ছি। এখন তাপমাত্রা বৃদ্ধির পূর্বে ঘনত্ব ছিল রো ওয়ান সমান কি দাঁড়াচ্ছে এম বাই ভি ওয়ান। এম সমান কি লেখা যায় রো ওয়ান ভি ওয়ান। এখন তাপমাত্রা বৃদ্ধির পর ঘনত্ব হয়ে যাচ্ছে রো টু। রো টু সমান কি হবে এম বাই ভি টু। তাহলে আমরা এখান থেকে এম এর পরিবর্তে লিখতে পারি রো ওয়ান ভি ওয়ান আর নিচে ভি টু। তাহলে ভি ওয়ান আর নিচে যে ভি টু এর মানটা এখান থেকে বসিয়ে দিলে কাটাকাটি চলে যায়, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 19,219.28 কেজি পার ঘনমিটার। এটাকে যদি আমরা গ্রাম পার সিসিতে নিতে চাই তাহলে 1000 দ্বারা ডিভাইড করলে গ্রাম পার সিসি হয়ে যাবে, অর্থাৎ 19.22 গ্রাম পার সিসি। এটাই হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্নের অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। 280 কেলভিন তাপমাত্রায় থাকা 4 লিটার পানিকে উত্তপ্ত করায় এর তাপমাত্রা 360 কেলভিন করা হলো। এখন পানিটুকুর আয়তন হয়ে গেছে 4.0672 লিটার। পানির আয়তন প্রসারণ সহগ কত? পানির আয়তন প্রসারণ সহগ অর্থাৎ গামা কত সেটা আমাদের কাছে বের করতে বলা হয়েছে। তো আমাদের কাছে কি কি ডেটা দেয়া আছে সেটা আমরা একটু লিখে ফেলি। আমাদের কাছে দেয়া আছে শুরুতে পানির আয়তন কত দেয়া আছে 4 লিটার, অর্থাৎ আমাদের কাছে V1 দেয়া আছে 4 লিটার। তো লিটারকে যদি আমরা ঘন মিটারে নিতে চাই, নিতে হবে, বাধ্যতামূলক না, কারণ এখানে দুটো একই রাশির অনুপাত পাবো বলে সেটা কাটাকাটি চলে যাবে। তারপরেও যেহেতু আমরা ম্যাথগুলো এসআই এককে নিয়ে করে থাকি তাই আমি তোমাদের দেখার জন্য করে দিচ্ছি, কিন্তু তুমি পরীক্ষার হলে বা নিজে করার সময় এটা চেঞ্জ না করলে কোনো সমস্যা হবে না। লিটারকে ঘনমিটারে নিতে হলে কি করতে হয় 1000 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ 10⁻³ দ্বারা গুণ করতে হয়, তাহলে আমরা সেটা কি পেয়ে যাব ঘনমিটারে পেয়ে যাব। তারপরে চূড়ান্ত আয়তন আমার কাছে বলা আছে যেটা হলো V2 4.0672 লিটার। সেটাকে আমরা ঘনমিটারে নিয়ে যাই 4.0672 ঘনমিটার। তাহলে আমরা V1 আর V2 আমাদের কাছে দেয়া ছিল সেটা আমরা লিখে ফেলেছি। শুরুতে টেম্পারেচার বলা আছে 280 কেলভিন, অর্থাৎ T1 এর মান 280 কেলভিন, T2 এর মান বলা আছে 360 কেলভিন। আমাদের কাছে বের করতে হবে কি, বের করতে হবে আয়তন প্রসারণ সহগ, অর্থাৎ গামা আমাদের কাছে বের করতে হবে। তাহলে চলো আমরা গামাটা বের করে ফেলি। গামা সমান কি হবে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও, কাজ শেষ। V2 এর মান দেওয়া আছে কত, আচ্ছা আমি এখানে এই ট্রান্সফরমেশনটা লিখি না, এটা একটু লিখে নাও, সেটা কত হবে ইন্টু 10⁻³ ঘনমিটার, অর্থাৎ লিটারকে ঘনমিটারে নিতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হয়। তাহলে দেখো V2 এর মান কত, V2 এর মান হচ্ছে 4.0672 ইন্টু 10⁻³ মাইনাস V1। V1 এর মানটা আমরা কত পাচ্ছি 4 ইন্টু 10⁻³ নিচে V1 হচ্ছে 4 ইন্টু 10⁻³ আর T2 এর মান কত 360 বিয়োগ T1 মানে হচ্ছে 280। তাহলে এখান থেকে আমরা গামা এর মানটা পেয়ে যাচ্ছি। গামা কত দাঁড়াচ্ছে 2.1 ইন্টু 10⁻⁴ পার কেলভিন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু আমি মাঝের একটা লাইন একটু খালি রেখেছি কেন সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এই লাইন থেকে এই লাইনের ক্ষেত্রে আমরা এই যে এখান থেকে 10⁻³ কে কমন নিয়ে ফেলতে পারি, তাহলে কত হবে 4.0672 মাইনাস 4, আর দুইটা থেকে 10⁻³ কমন নিয়ে নিলাম, তাহলে 10⁻³ এখানে আমার নিচে তো 4 ইন্টু 10⁻³ আছেই, তার সাথে এখানে 360 থেকে 280 বাদ গেলে আমার এখানে দাঁড়াবে হচ্ছে কত 80। এই লাইনটা আমি এই জন্য করলাম, এই যে দেখো নিচে 10⁻³ আছে আর উপরে 10⁻³ আছে, এই 10⁻³ আর এই 10⁻³ কাটাকাটি চলে যাচ্ছে। এইটা আমি এই জন্য বুঝালাম যে আমার এই যে ঘনমিটারে নিলে যে ভ্যালুটা আসতেছে সেটা আসলে না আসলেও কোনো সমস্যা নেই, কারণ আসলে অলরেডি কাটাকাটি চলে যাচ্ছে। সুতরাং আমি যদি এটা লিটারে রেখে ক্যালকুলেশন করতাম তাও সেম রেজাল্টটা আসতো। সুতরাং এখান থেকে লিটার থেকে ঘনমিটারে কনভার্সন করা এটা খুব একটা জরুরি কিছু না। তাহলে আমাদের অ্যান্সার চেয়েছে কি আয়তন প্রসারণ সহগ কত, আয়তন প্রসারণ সহগ হচ্ছে 2.1 ইন্টু 10⁻⁴ পার কেলভিন। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। আচ্ছা 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একটু খেয়াল করি, এখানে বলা আছে 100 ml মানে 100 মিলিলিটার আয়তনের পাত্রে, এইটা আমার এখানে যেটা বলা আছে
180 প্যাসকেল, এটা আলটিমেটলি হচ্ছে 10⁸ প্যাসকেল। তোমাদের বইয়েও ভুল দেওয়া আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে দেখবে যে 108, আসলে এটা 108 না, এটা হবে 10⁸ প্যাসকেল। চাপে 128 গ্রাম অক্সিজেন গ্যাস রাখা হলে এর তাপমাত্রা কত হবে? তো এই যে গ্যাসের চাপ দেয়া আছে, আয়তন দেয়া আছে, তাপমাত্রা বের করতে হবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে যে সূত্রটা ব্যবহার করতে হবে, সূত্রটা হচ্ছে পিভি সমান হচ্ছে এনআরটি। এই সূত্রটা দিয়ে আমরা কি করব, এখান থেকে টেম্পারেচারটা বের করব। এখন এখানে কোনটা দ্বারা কি বোঝানো হয়? পি দ্বারা চাপ বোঝানো হয়, ভি দ্বারা আমাদের আয়তন বোঝানো হয়, এন দ্বারা মোল সংখ্যা বোঝানো হয়, আর দ্বারা মোলার গ্যাস ধ্রুবককে বোঝানো হয়, এবং টি দ্বারা হচ্ছে টেম্পারেচারকে বোঝানো হয়ে থাকে। তো আমাদের এখানে কি কি ডেটা দেয়া আছে সেটা আমাদের কাছে আগে লিখে নিতে হবে। তো আমরা একটু খেয়াল করে দেখি আমাদের কাছে কি কি দেয়া আছে। খেয়াল করি, আয়তন দেয়া আছে, আয়তন ভি সমান বলা আছে 100 মিলিলিটার। এই 100 মিলিলিটারকে আমাদেরকে ঘন মিটারে নিয়ে যেতে হবে। তো আমি একটু ঘন মিটারে নেওয়াটা একটু ভেঙে ভেঙে দেখাই। সেটা কীরকম? মিলিলিটারকে প্রথমে আমরা লিটারে নিয়ে যাব। মিলিলিটারকে লিটারে নিতে হলে কি করতে হবে? মিলিলিটারকে লিটারে নিতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এটা কি পেয়ে যাব? লিটারে পেয়ে যাব। এরপর আগের অঙ্কে আমরা দেখেছিলাম লিটারকে ঘন মিটারে নিতে হয়। লিটারকে ঘন মিটারে নিতে হয় কি করে? লিটারকে ঘন মিটারে নিতে হয় 10⁻³ দ্বারা গুণ করে। তাহলে এটা কি হয়ে যাবে? ঘন মিটার হবে। অর্থাৎ এখানে যে ভ্যালুটা ছিল তাকে আবার যখন 10⁻³ দ্বারা গুণ করে দিব তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা ঘন মিটার হয়ে যাবে। তাহলে দেখো মিলিলিটারকে আমরা লিটারে নিয়েছি 10⁻³ দ্বারা, অর্থাৎ লিটারে দাঁড়াচ্ছে 100 × 10⁻³ লিটার। এবার 100 × 10⁻³ লিটারকে আমরা ঘন মিটারে নেওয়ার জন্য আবার 10⁻³ দ্বারা গুণ করব, অর্থাৎ এই যে ভ্যালুটা ছিল তাকে 10⁻³ দ্বারা গুণ করতেছি। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে? 100 × 10⁻6 ঘন মিটার। এইটা হচ্ছে আমার মিলিলিটারকে লিটারে নেয়া। তাহলে আমি এটাকে 2-3টা স্টেপ না করে আমরা সরাসরি এখান থেকে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এই যে দেখো আমরা পেলাম কি, যদি মিলিলিটারকে লিটারে নেওয়া হয়, মিলিলিটারকে ঘন মিটারে নিতে হয় তাহলে 10⁻6 দ্বারা গুণ করতে হয়। সুতরাং আমরা এখান থেকে সরাসরি লিখে দিতে পারি যে 100 মিলিলিটার সমান হচ্ছে 100 × 10⁻6 ঘন মিটার। অর্থাৎ মিলিলিটারকে ঘন মিটারে নিতে হলে 10⁻6 দ্বারা গুণ করতে হয়, মিলিলিটারকে লিটারে নিতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হয়, আর লিটারকে ঘন মিটারে নিতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হয়। 10⁻³ দ্বারা গুণ করা আর 1000 দ্বারা ডিভাইড করা একই কথা। তাহলে আমাদের এইখানে আয়তন বলা আছে, আয়তনটা আমরা লিখে ফেলেছি। তারপরে আমাদের প্রয়োজন কি? ভি প্রয়োজন। ভি তো আমরা লিখে ফেলেছি। পি প্রয়োজন। পি হচ্ছে চাপ। চাপ আমাদের কাছে বলা আছে কত? চাপ আমাদের বলা আছে 10⁸ প্যাসকেল। তারপরে মোল সংখ্যা অর্থাৎ এন প্রয়োজন। এখন এন বের করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে এম ডিভাইডেড ক্যাপিটাল এম, অর্থাৎ ভর ডিভাইডেড আণবিক ভর। তো আমাদের এখানে ভর কত বলা আছে দেখো তো, এই যে দেখো 128 গ্রাম অক্সিজেন গ্যাস, তাহলে এম এর পরিমাণ হলো 128, আর ক্যাপিটাল এম হচ্ছে অক্সিজেনের আণবিক ভর। আমরা জানি অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। তাহলে এখান থেকে এন সমান আমরা পাচ্ছি 4 মোল। আর আমাদের একটা জিনিস প্রয়োজন, সেটা হলো কি? মোলার গ্যাস ধ্রুবক। মোলার গ্যাস ধ্রুবকের মান কত সেটাও তোমরা নিশ্চয়ই টেক্সট বই থেকে পড়ে আসছো, কারণ আমি তোমাদেরকে ক্লাসে সেটা দেখিয়ে ফেলেছিলাম। তাহলে আর সমান হবে 8.314। তাহলে আমাদের এখানে সবগুলা ডেটাই পেয়ে গেছি। এখন জাস্ট এখান থেকে টেম্পারেচারটা বের করে ফেলবো, অর্থাৎ টি সমান আমরা লিখতে পারি পিভি ডিভাইডেড হচ্ছে এনআর, অর্থাৎ এই যে এনআর দিয়ে পিভিকে ডিভাইড করে দিচ্ছি। তাহলে পি এর মান কত হচ্ছে? পি এর মান হলো 10⁸, ভি এর মান হচ্ছে 100 × 10⁻6, এন এর মান হচ্ছে 4, আর আর এর মান হচ্ছে 8.314। এককটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন। তাহলে আমরা টেম্পারেচারটা পাচ্ছি কত? 300.7 কেলভিন। কেলভিনকে যদি আমরা সেলসিয়াসে নিতে চাই তাহলে কি করতে হয়? 273 মাইনাস করতে হয়, অর্থাৎ 300.7 মাইনাস 273, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 27.7 ডিগ্রি সেলসিয়াস। এটাই আমাদের প্রশ্নের অ্যান্সার। এই যে দেখো প্রশ্নে কি চেয়েছিল?
একটি 100 মিলিলিটার আয়তনের পাত্রে 10⁸ প্যাসকেল চাপে 128 গ্রাম অক্সিজেন গ্যাস রাখা হলে তার তাপমাত্রা কত? আমরা সূত্র জানি পিবি সমান এনআরটি, টি সমান পিভি ডিভাইডেড এনআর। পি হচ্ছে চাপ, বলা আছে 10⁸ প্যাসকেল, ভি হচ্ছে ভলিউম বা আয়তন, যেটা ছিল 100 মিলিলিটার, ঘন মিটারে নিতে হলে 10⁻6 দ্বারা মাল্টিপ্লাই করতে হয়। এন হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা কত? ভর ডিভাইডেড আণবিক ভর, অর্থাৎ 128 ডিভাইডেড 32, এবং আর মোলার গ্যাস ধ্রুবক 8.314। ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। টেম্পারেচারটা আমরা পেয়ে গেছি 300.8 কেলভিন। সেলসিয়াসে নিতে হলে 273 মাইনাস করতে হয়, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? 227.7 ডিগ্রি সেলসিয়াস। 6 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি, কাচের আপেক্ষিক তাপ দেয়া আছে 840, এককটা হবে জুল পার কেজি পার কেলভিন। আমি এককটা একটু লিখে দিই, জুল পার কেজি পার কেলভিন, এটা হচ্ছে আপেক্ষিক তাপের একক। তারপরে বলা হলো 3 কেজি কাচের তাপমাত্রা 30 কেলভিন বৃদ্ধি করতে। বৃদ্ধি মানে কি? আগের একটা অঙ্কে ব্যাখ্যা করে আসছিলাম। আগে 10 ছিল, এখন 40 হয়েছে, বৃদ্ধি পেয়েছে 30, বা আগে 20 ছিল, এখন 50 হয়েছে, বৃদ্ধি পেয়েছে 30। অর্থাৎ এই যে বৃদ্ধি করা বলা হয়েছে, এটা আলটিমেটলি T2 মাইনাস T1 এর মান। তাহলে আমাদের কাছে কি কি ডেটা দেয়া আছে সেগুলো আমরা একটু লিখে ফেলি। দেওয়া আছে এই যে T2 মাইনাস T1 সমান 30 কেলভিন। তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে সেটা আমাদের কাছে বলা আছে। 3 কেজি, অর্থাৎ এম এর মান বলা আছে 3 কেজি, এবং এস হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ আমার কাছে বলা আছে 840 জুল পার কেজি পার কেলভিন। আমাদের কি বলেছে? বলেছে কতটুকু তাপের প্রয়োজন। আমরা প্রথম স্লাইডে সূত্র দেখে এসেছিলাম, আমাদের এই ক্ষেত্রে কিউ বের করতে হবে। তাহলে কিউ সমান কি হবে? কিউ সমান হবে এম এস T2 মাইনাস T1। তাহলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 3, এস এর মান কত? 840, আর T2 মাইনাস T1 এর মান হচ্ছে 30। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি 75,600 জুল। এটাই আমাদের এই প্রশ্নের রেজাল্ট। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এই পর্বে আমি এই 6টা ম্যাথ তোমাদের সমাধান করে দেখিয়েছি। পরবর্তী পর্বে অর্থাৎ পর্ব 2-এ বাকি যে 6টা ম্যাথ আছে টেক্সট বইয়ের, সেই 6টা ম্যাথ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্বে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আমাদের আগামী পর্বে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।